আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, স্ট্রাকচার অফ ম্যাটার। এই ওয়ান শট ক্লাসগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। শুধুমাত্র একটা দুইটা ক্লাসের ভিতরে তোমাদের সমস্ত চ্যাপ্টারের ফুল ডিটেলস আলোচনা করা হবে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু, মৌলের প্রতীক, সংকেত ও পরমাণুর সাংগঠনিক কণা। এই কয়েকটা টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হবে ইনশাআল্লাহ, তোমরা সবাই ভালো করে দেখো। তো আমরা প্রথম টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। দেখো, মৌলিক পদার্থের সংজ্ঞা থেকে আমরা কি জানি, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়াও অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন এখানে উদাহরণ সোনা, রূপা, লোহা ইত্যাদি, এগুলো হচ্ছে কি মৌলিক পদার্থ। তো আমরা মোরাল অফ দি স্টোরি, যে একটা পদার্থ যেমন লোহা অথবা সোনা, যদি আমরা এটাকে ভাঙলে লোহা সোনা ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যাবে না, তাহলে ওটা হচ্ছে মৌলিক পদার্থ। অন্যভাবে এখন যদি আমরা যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করি, তো যৌগিক পদার্থ কি মৌলিক পদার্থের পুরা উল্টা, মানে এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে যৌগিক পদার্থ গঠিত, এক বা একাধিক। যেমন আমরা একটা হাইড্রোজেন মৌলিক পদার্থ, আর একটা হাইড্রোজেন যদি যোগ করে দেই তখন এটা আমরা হাইড্রোজেন গ্যাস পাই। তো এই হাইড্রোজেন গ্যাস হচ্ছে একটা যৌগিক পদার্থ। তার মানে এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে যৌগিক পদার্থ গঠিত। আর মৌলিক পদার্থ শুধুমাত্র একটা পরমাণু নিয়ে গঠিত হচ্ছে মৌলিক পদার্থ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরকম আমরা অসংখ্য যৌগিক পদার্থ বাইর করতে পারি, যেমন কার্বন ডাইঅক্সাইড, তারপর নাইট্রোজেন, ঠিক আছে, মিথেন, এরকম অসংখ্য যৌগিক পদার্থ আছে। তার মানে আমরা মৌলিক পদার্থ বলতে পারি যেগুলো পদার্থকে ভাঙলে একটাই মাত্র পদার্থ পাওয়া যাবে, অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক। আর যেগুলোকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন পরমাণু আর অণু নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব পরমাণু আর অণু নিয়ে। পরমাণু কি শিক্ষার্থী বন্ধুরা? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আবার বলি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। তার মানে একটা মৌলিক পদার্থের ক্ষুদ্র অংশই হচ্ছে ওই মৌলের পরমাণু। ঠিক আছে। আর অণু কি? দুই বা অধিক সংখ্যক পরমাণু মিলে কি গঠিত হয়? অণু গঠিত হয়। যেমন আমরা বিভিন্ন অণুর নাম বলতে পারি, যেমন কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া, মিথেন, তারপর পানি, H2O, অসংখ্য অণু আছে। এই অণুগুলা বিভিন্ন মৌলের সংমিশ্রণে তৈরি হয়েছে। যেমন কার্বন ডাইঅক্সাইড, একটা কার্বন আর দুইটা অক্সিজেন পরমাণু মিলে কার্বন ডাইঅক্সাইড গঠিত। একটা নাইট্রোজেন আর তিনটা হাইড্রোজেন পরমাণুর সংমিশ্রণে অ্যামোনিয়া গঠিত। মিথেন, একটা কার্বন আর তিনটা হাইড্রোজেন। পানি, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেনের সংমিশ্রণে কি পানি তৈরি হয়েছে। তার মানে অণু হচ্ছে এক বা একাধিক মৌলিক পদার্থের সংমিশ্রণে একটা কি গঠিত হয়? অণু গঠিত হয়। বা এক বা একাধিক মৌলিক বা পরমাণু সমন্বয়ে কি গঠিত হয়? অণু গঠিত হয়। আর এই অণু আর যৌগিক পদার্থ কিন্তু একই শিক্ষার্থী বন্ধুরা, কারণ যৌগিক পদার্থই ভাঙলে দুইটা মৌল পাওয়া যায়, দুইটা মৌলিক পদার্থ পাওয়া যায়। ঠিক আছে। আবার যদি অণুকেও ভাঙি, একের অধিক পরমাণু বা মৌলিক পদার্থ পাওয়া যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তো এখন আমরা মৌলের প্রতীক নিয়ে আলোচনা করব। মৌলিক প্রতীক, অর্থাৎ 4 নম্বর টপিক নিয়ে আলোচনা করব। তো মৌলের প্রতীক কি? ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে? মৌলের প্রতীক বলে। যেমন দেখো, এখানে আমি লিখে রেখেছি, যেমন কার্বন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, কার্বন, দেখো কার্বনের ইংরেজি নাম কার্বনের প্রথম অক্ষর কি? সি, সেই জন্য কার্বনের প্রতীক হচ্ছে সি। ক্লোরিন, CHLORINE, ক্লোরিনের সি আর এল মিলে কি হয়েছে? ক্লোরিনের প্রতীক Cl হয়েছে। ক্যালসিয়াম, এখানে লিখি নাই, ক্যালসিয়ামের Ca, প্রথম দুইটা অক্ষর মিলে ক্যালসিয়ামের প্রতীক আমরা লিখছি Ca। তো এগুলো হচ্ছে ইংরেজি নাম। ঠিক সেম ভাবে সোডিয়াম, কপার, পটাশিয়ামের কিছু ল্যাটিন নাম আছে। ওই ল্যাটিন নামগুলো থেকে প্রথম দুইটা অক্ষর মিলে এই আমরা প্রতীকগুলো নিছি। কিভাবে? যেমন সোডিয়ামকে লেখা যায় নেট্রিয়াম, কপারকে লেখা যায় কপরাম, পটাশিয়ামকে লেখা যায় ক্যালিয়াম। ঠিক আছে। দেখো, পটাশিয়াম, ক্যালিয়ামের কে নিয়ে কিন্তু পটাশিয়াম গঠিত, কপরামের Cu নিয়ে কপার গঠিত, আবার সোডিয়ামের, নেট্রিয়ামের Na নিয়ে সোডিয়াম গঠিত। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে এগুলোর প্রতীক। ল্যাটিন নাম থেকেও প্রতীক লেখা যায়, ইংরেজি নাম থেকেও প্রতীক লেখা যায়। আশা করি তোমরা মৌলের প্রতীক সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব
সংকেত নিয়ে। এখন আমরা আলোচনা করব সংকেত নিয়ে। যদি তোমরা এই ক্লাসে নতুন হয়ে থাকো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি উদ্যোগ নিয়েছি তোমাদের যারা তোমরা 26 ব্যাচে পরীক্ষা দিবা এবং যারা 27-এর জন্য পরীক্ষা দিবা, আমি তোমাদের কেমিস্ট্রি বইয়ের উপর প্রতিটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস নিয়ে আসবো। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবা। এখন আমরা আলোচনা করব সংকেত নিয়ে। সংকেত কি? কোন মৌলের রাসায়নিক প্রতীক। কোন মৌলের রাসায়নিক প্রতীক হচ্ছে সংকেত। রাসায়নিক প্রতীক কি? যেমন আমরা বিভিন্ন মৌল যেমন আছে, যেমন H2SO4, সালফিউরিক অ্যাসিড, মিথেন, CH3, ঠিক আছে। তারপর এরকম অনেক কিছু আছে, প্রোপেন, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন ক্লোরাইড, HCl, হাইড্রোজেন ক্লোরাইড, এরকম অনেক রাসায়নিক প্রতীক আছে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে একটা যৌগ বা মৌলের প্রতীক, ঠিক আছে। তারপর পানি, তারপর অ্যামোনিয়া, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে ওই মৌলের রাসায়নিক প্রতীক। অর্থাৎ সংকেত বলতে বোঝায়, যেমন সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4, তো এই সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক প্রতীক হচ্ছে H2SO4। হাইড্রোজেন ক্লোরাইডের রাসায়নিক সংকেত হচ্ছে HCl। তারপর মিথেনের রাসায়নিক সংকেত হচ্ছে CH3। তারপর পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O। অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত হচ্ছে NH2। এগুলো হচ্ছে রাসায়নিক সংকেত, অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাসায়নিক সংকেত থেকে গাঠনিক সংকেতও লিখতে পারি। তো এখানে আমরা গাঠনিক সংকেত নিয়ে আলোচনা করতেছি না। গাঠনিক সংকেত যেমন আমরা পানির গাঠনিক সংকেত দেখতে পারি, যেমন পানি, হ্যাঁ, দুইটা হাইড্রোজেনের সাথে এভাবে থাকে 105 ডিগ্রি কোণে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তো এটা হচ্ছে ওই পানির গাঠনিক সংকেত। আমরা সংকেত শিখতেছি, আমরা গাঠনিক সংকেত নিয়ে আরো ডিটেলস আলোচনা করতে পারি। এসব আলোচনা পরবর্তী ক্লাসে আমরা করব। তো এখন আমরা আলোচনা করব পরমাণুর সাংগঠনিক কণা। পরমাণুর সাংগঠনিক কণা, তো আমরা জানি পরমাণুর সাংগঠনিক কণা তিনটি। একটা পরমাণুর ভেতরে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। তো আমরা ইলেকট্রন সব সময় জানবো যে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। তো ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻⁹ কুলম্ব। যাহাই ইলেকট্রনের চার্জ তাহাই প্রোটনের চার্জ। শুধুমাত্র এখানে কি হবে? প্লাস হবে। প্রোটন বলতে প্লাস, ইলেকট্রন বলতে মাইনাস। প্রোটনের চার্জ কি হবে তাহলে? 1.6 × 10⁻⁹ কুলম্ব। শুধু এখানে প্লাস হবে, আর ইলেকট্রন হলে মাইনাস। আর নিউটন বলতে কি বুঝি? নিউটন বলতে শূন্য, অর্থাৎ 0 কুলম্ব চার্জ। তো আমরা যেমন বাইক চালাই তখন বলি না নিউটন কর, মানে বাইকটা একদম স্থির। ওখানে নিউটনের চার্জ বলতে ওখানে কোনো কিছু নাই, কোনো পজিটিভ চার্জও নাই, কোনো নেগেটিভ চার্জও নাই, অর্থাৎ নিউটনের চার্জ হচ্ছে 0। পরমাণুর সাংগঠনিক কণা যেমন সোডিয়াম, পটাশিয়াম, এদের ভিতরে কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রনও থাকে, এদের পারমাণবিক ভরও থাকে। এই টপিকগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, কিভাবে একটা মৌলের পরমাণুর ইলেকট্রন সংখ্যা থেকে, প্রোটন সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা আলাদা করা যায়, ভর সংখ্যা আলাদা করা যায়, এবং এই মৌলগুলার প্রকৃতিতে ব্যবহার কি, এই মৌলগুলার আচরণ কেমন, এবং ইলেকট্রন প্রোটন সম্পর্কে বৃহৎ আলোচনা করা হবে পরবর্তী ক্লাসে। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো। তো আমরা জানলাম যে যৌগিক পদার্থ পরমাণু মৌলের প্রতীক। তো এখন প্রশ্ন আসতে পারে যে স্যার কতগুলো মৌলিক পদার্থ আছে? তোমরা জানো অবশ্যই যে আমরা জানি মোট মৌলিক পদার্থ হচ্ছে 118টি। মোট মৌলিক পদার্থ কয়টি? 118টি। এই 118টি মৌলিক পদার্থের মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় মাত্র 98টি মৌলিক পদার্থ। বাকি মৌলিক পদার্থগুলো আমরা রসায়নাগারে তৈরি করি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই টপিকগুলো সম্পর্কে ডিটেলসে জানতে পারছো। তোমরা এই টপিকগুলোর উপরে তোমাদের রয়্যাল গাইড থেকে MCQ CQ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আগে দেখে নিবা। তারপর যে টপিকগুলো আছে সেই টপিকগুলো যখন আমরা আলোচনা করব, তারপর তোমরা ওই টপিকগুলো থেকে দেখে নিবা। এভাবে তোমরা যদি প্রিপারেশন নাও, আমি তোমাদেরকে বলতেছি তোমরা অবশ্যই 90 থেকে 100% প্রশ্নের সলিউশন করতে পারবা ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসবো খুব শীঘ্র। এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবা না।